আ কয়দিন আগে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যেটার মধ্যে আমি বলেছিলাম যে মানুষ পলিটিক্স করে মূলত আ তার ফিজিক্যাল নিডস গুলোকে ফিল আপ করার জন্য এবং একটা এথিক্স প্লে করে। তখন ফয়সাল আমাকে বলল যে, "স্যার এথিক্স প্লে কথাটা তো একটু নেগেটিভ কনোটেশন খারাপ শোনায়। আপনি এটা এখানে কেন বললেন?" তখন এটা নিয়ে ফয়সালের সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি আ কয়েক ঘন্টা। এটা বলার পরে আমি ভাবলাম যে এটা নিয়ে আমার একটা মানে লেখা বা পোস্টার বা কিছু একটা করা উচিত। সেটার প্রেক্ষাপটে এই পোস্টারটা করা। তো এটার আমি নাম দিয়েছি 'মোরাল কম্পাস অন হিপোক্রেসি অ্যান্ড ইন্টিগ্রিটি', হ্যাঁ? মানুষের ব্যক্তিত্বের যে আত্মমর্যাদাবোধ আছে সেটা এবং তার যে হিপোক্রেসির বাংলা কি হবে? ভণ্ডা, চাতুর, হম চালাকি। তার মানে মুনাফিকি বা ভণ্ডামি। স্ববিরোধিতা এই ধরনের আরকি, হ্যাঁ? তো আমরা সাধারণত ৭ ধরনের মানুষ দেখি। ৭ ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে যারা ব্যক্তিগতভাবে কিছু একটা করে। তার কোনো সোশ্যাল কন্ট্রিবিউশন আছে। আমি এখানে নিচে লিখেছি পার্সোনাল গুডনেস ম্যাটার্স লেস দ্যান ওয়ানস কন্ট্রিবিউশন টু সোসাইটি। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে ভালো। কিন্তু তার সোশ্যাল কন্ট্রিবিউশন এবং সোশ্যাল পার্টিসিপেশন, সোশ্যাল রোলটা খারাপ। তাহলে কিন্তু সে ব্যক্তিগতভাবে ভালো হয়ে আমার কোনো লাভ হলো না। আরেকজন লোক হতে পারে যে ব্যক্তিগতভাবে ততটা ভালো নয়, কিন্তু তার সোশ্যাল কন্ট্রিবিউশনটা ভালো। সোসাইটাল পার্সপেক্টিভে তার অবদানটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্য সে কিছু করে মানেই সে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ব্যক্তির জন্য কিছু একটা করে। এ করে মানেই সেটা। তো সেই দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে আমরা ৭ ধরনের মানুষকে পাই। ৭ ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে তারা যাদের কোনো পার্সোনাল কোনো এফোর্ট নাই, নিজে কিছু করে না। আর অন্যদের কাজগুলোর যেগুলো আ খারাপ দিক আছে, জেনুইনলি খারাপ, এগুলো নিয়ে তারা খুব লাউড ভয়েস কথা বলে। কিন্তু অন্যদের কাজের মধ্যে যেগুলো ভালো দিক আছে সেগুলো নিয়ে তারা কিছু বলে না। ওকে? তো তাদেরকে আমি বলেছি যে তারা হচ্ছে যে এক্সট্রিমলি এথিক্স প্লে করে। এরা হিপোক্রেটিসি মানে হিপোক্রেট নাম্বার 1। ওকে? এদের মধ্যে একটা মডারেট কিছু লোকজন আছে যারা এথিক্স প্লে করে। তারা হচ্ছে যে কোনো কাজ করে না, অন্যদের সমালোচনা করে সুযোগ পেলে, কিন্তু অন্যদের ভালো কাজগুলোকেও সে স্বীকার করে। ওকে? এখনকার সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এ ধরনের লোকদেরকে দেখা যায়। অ্যা যারা এক্সট্রিম এথিক্স প্লে করে এবং কেউ আছে মডারেট এথিক্স প্লে করে। তারা মনে করে আমাদের রোলটা খুবই এথিক্যাল। আমি কিন্তু যাদের কোনো পার্সোনাল কন্ট্রিবিউশন নাই, নিজে বিশেষ কোনো কিছু করে না, খালি অন্যদের কাজের আ সে সমালোচনা। মানে এটাকে পর্যালোচনা করে, হ্যাঁ? এদেরকে আমি খারাপ এ বিষয়ে বলেছি। যারা সমালোচনা করার সাথে, সাথে আ যে তাদের যে ইয়াটা আছে, ভালো কাজগুলো আছে এগুলোও স্বীকার করে। যদিও সে নিজে কিছু করে না। তাকে আমি বলছি যে সে হচ্ছে যে মানে ২ নাম্বার হিপোক্রিট এবং সে তার এথিক্স প্লেটা হচ্ছে মডারেট। মডারেট। আচ্ছা। এরপরে আমি বলেছি আ এ হিপোক্রিট যারা আছে তাদের আরো ২ টা ক্যাটেগরি আছে। তারা মূলত সেলফিশ পিপল। এই সেলফিশ পিপল এর মধ্যে যারা পিওর সেলফিশ এরা নিজেরা কোনো কিছু করে না। হ্যাঁ? কিন্তু সে অন্য কারো ভালোটা স্বীকারও করে না, তার সমালোচনাও করে না। সে নিজেও কিছু করে না, অন্যকে সমালোচনা করার কথা সেটাও করে না। করে না। তার কি যে ভালো কাজে স্বীকৃতি দেওয়া, অন্যদের পার্টিসিপেট করা সেটাও করে না। সে হচ্ছে যে একেবারেই চরম স্বার্থপর। আ এরপরে আরেকটা মডারেট হচ্ছে যে যে হচ্ছে যে নিজে কিছু করে। কিন্তু অন্যদের কোনো সমালোচনাও করে না এবং সে কারো বিষয়ে কোনো স্বীকৃতি দেয় না। কিন্তু সে নিজেকে মনে করে সে খুব এথিক্যাল। আসলে সে কিন্তু হিপোক্রেট। তবে অন্যদের তুলনায় একটু কম হিপোক্রেট যেহেতু সে নিজে কিছু করে। এই চার্টের মধ্যে মূলত মোরাল কম্পাসটার মধ্যে আমি নিজে কিছু করাটাকে খুব বেশি গুরুত্ব দিয়েছি। এরপরে আমি গুরুত্ব দিয়েছি যে সমালোচনা। সমালোচনা করাটাকে খুব গুরুত্ব দিয়েছি। কিন্তু সমালোচনাটা ব্যালেন্স হইতে হবে। যাদের আমি সমালোচনা করছি অন্যরা তাদের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে আমি স্বীকার করি কিনা এবং সেগুলোতে আমি কোঅপারেট করি কিনা আরকি। সেই সময় আমি বলছি যে ম্যান অফ ইন্টিগ্রিটি যারা সেরকম যে এথিক্যাল পজিশন যাদের এটা ৩ টা পজিশন হইতে পারে। উইক এথিক্যাল পজিশন, স্ট্রং এথিক্যাল পজিশন এবং বেস্ট এথিক্যাল পজিশন। তাহলে আমরা যদি উল্টা করে বলি বেস্ট এথিক্যাল পজিশন হচ্ছে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করে কিছু একটা করার জন্যে। আর হচ্ছে সে অন্যদের যে
সমালোচনা করে এবং অন্যদের ভালো কাজগুলোকে সে স্বীকার করে। আচ্ছা। আর স্ট্রং পজিশন হচ্ছে তার যে সমালোচনা করে না, কিন্তু ভালো কাজটাকে স্বীকার করে এবং নিজেও করার চেষ্টা করে। কিন্তু কেন সে বেস্ট হলো না? কারণ সে কিন্তু সমালোচনা করে না। এখানে আমি সমালোচনা করাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। কেন সেটা একটু পরে বলছি। আর উইক এথিক্যাল পজিশন হচ্ছে তার যে নিজে যথাসাধ্য কন্ট্রিবিউট করার চেষ্টা করে এবং অন্যদের সমালোচনা করে, কিন্তু অন্যদের ভালো জিনিসগুলোকে স্বীকার করতে চায় না পারতপক্ষে এবং সেখানে যে সহযোগিতা করা সেটা করে না। আল্লাহ তাআলা বলেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। হ্যাঁ? যে তোমরা ভালো কাজে পরস্পরকে সহায়তা করো এবং খারাপ আর মন্দ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো একটা মন্দ কাজ দেখো সেটা তুমি এটাকে ঠেকাও। আর যদি ভালো কাজ করার সুযোগ থাকে করো। যদি এটার কোনো সুযোগ না থাকে আম আ আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, তাহলে তুমি সেটা করো, মুখে প্রতিবাদ করো। আর যদি সেটা করতে না পারো অন্তরে ঘৃণা করো। এই বিষয়টা বোঝার জন্য আরেকটা হাদিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা তোমাদের ভাইকে সহযোগিতা করো, হোক সে জালেম অথবা সে মজলুম। তখন সাহাবীরা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, যে মজলুম তাকে আমরা কিভাবে সহযোগিতা করব সেটা তো আমরা বুঝি। কিন্তু যে জালেম তাকে আমরা কিভাবে সহযোগিতা করব? বলছে যে তাকে জুলুম থেকে বিরত রাখো। তো এখন কেউ যদি সমালোচনা বা নিজে ভালো কাজ করে, যেমন এই যে উইক পজিশন বললাম, যে সে নিজে ভালো কাজ করে কিন্তু সে সমালোচনা করে না। তুমি যদি সমালোচনা না করো, তাহলে যে খারাপ কাজটা করছে সে কিন্তু এটা একটা ভ্যালিডেশন পেয়ে যাবে এবং খারাপ কাজটা চলবে। তো সেজন্য বেস্ট এথিক্যাল পজিশন হচ্ছে নিজে ভালো কাজটা করা যথাসম্ভব এবং অন্যদের কাজগুলোর মধ্যে যেটা ভালো সেটাকে ভালো বলা, যেটা খারাপ সেটাকে খারাপ বলা। ওকে। এখন কথা হইতে পারে যে এই আ মানে একটা বিরাট একটা কাজ। সেই কাজের মধ্যে আমি কিভাবে দেশে বিদেশে কত জায়গায় কত কিছু কত রকমের আমার ভালো কাজ করার কথা আছে, আমি পারতেছি না। খারাপ কাজ আছে যেটা আমি ঠেকাইতে পারতেছি না। তাহলে এই যে আমি যেটা বললাম যে আমার বেস্ট কন্ট্রিবিউশনটা কিভাবে হবে? ওই যে আমার বেস্ট কন্ট্রিবিউশন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।" সাবধান, তোমরা কিন্তু প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওই হাদিসের মধ্যে পরবর্তীতে আছে যে শাসক হচ্ছে তার জনগণের উপর দায়িত্বশীল, স্বামী হচ্ছে তার পরিবারের উপর দায়িত্বশীল। এভাবে স্ত্রীর দায়িত্ব বর্ণনা করা হয়েছে। তাহলে আমার যেটা দায়িত্ব আছে, আমার যেটা করণীয় আছে, সেটা যদি আমি ঠিকমতো করি, তাহলে আমি আমার কন্ট্রিবিউশনটা সমাজের মধ্যে করলাম এবং এই যে সোশ্যাল দিকে যদি আমরা যদি বলি যে আ আ আ আমাদের প্রত্যেকের কিছু না কিছু করণীয় আছে। ওকে? এখানের সাথে আরেকটা আলোচনা খুব জড়িত। কিন্তু আমরা সেটাতে আজকে ফোকাস করব না। কিন্তু এটার সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে যে ওই যে বলছে না কি মোরাল কি জানি বলে? মানে কাউকে রাস্তাঘাটে কিছু বলা যায় মোরাল পুলিশিং। মোরাল পুলিশিং এবং সোশ্যাল গাইডেন্স। সোশ্যাল গাইডেন্স এবং মোরাল পুলিশিং এর মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবা? এভরি সোসাইটি হ্যাজ সাম ভ্যালুস অ্যান্ড এভরি মেম্বার অফ দ্য সোসাইটি হ্যাজ দ্য ডিউটি টু প্রোটেক্ট দ্য সোশ্যাল ভ্যালুস। আবার অন্যদিকে আমরা যেটা বলছি যে না মোরাল পুলিশিং করা যাবে না। তাহলে এটা ক্ষেত্র বিবেচনাটা কি? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো মানুষ সাধারণত এথিক্সের ব্যাপারে এখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে সে নিজে করে কিনা। তো যার কিছু করার ক্ষমতা আছে সেটা যতটুকু হোক সেটা সে করছে। অ্যাট দ্য সেম টাইম সে অন্যদের ব্যাপারেও এনগেজ হচ্ছে। ভালোটাকে ভালো বলছে, খারাপটাকে খারাপ বলছে। এটা বেস্ট এথিক্যাল পজিশন। কিন্তু নিজে কিছু না করে আমি শুধু ক্রিটিক। হ্যাঁ? আমার কোনো পজিশন নাই। এই যে একটা যে মানে আ বুদ্ধিজীবিতার কথা বলে আমাদের ফিলোসফির ভাষায় এটাকে বলে সফিস্ট্রি। মানে ওই যে সক্রেটিসের আগে যারা ছিল সফিস্ট, তারা সাধারণত এরকম মানে করতো আরকি। এই ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চা করতো যে তর্কে জেতার জন্য তর্ক করা। আর সক্রেটিস বলছে যে না, তোমাকে সত্যকে জানতে হবে। ওকে? সত্যের পক্ষে দাঁড়াতে হবে। তাহলে ন্যায় এবং সত্যের পক্ষে যদি আমরা দাঁড়াই, আমরা যদি সত্যিকারের এথিক্যাল হইতে হয়, তাহলে আমাদেরকে অন্যদের সাথে এনগেজ হইতে হবে। আ আ তাদের ভালোগুলোকে ভালো বলতে হবে, খারাপগুলোকে খারাপ বলতে হবে এবং নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে। এটা আরকি। এটাই হচ্ছে যে আমাদের পোস্টারটা এবং আমাদের ভিডিওতে আমরা পোস্টারটা দিয়ে দিব। আর এই পোস্টারটা হলো মূল কথা আরকি। আমার ১ম প্রশ্নটা হচ্ছে আপনি এখানে এক প্রকার একজন মানুষকে রেট করতেছেন। এভাবেই তার ধরেন একজন hypocritical personality থাকতে পারে, ethics play একদম selfishness ২ ধরনের ক্যাটেগরির মধ্যে আবার ৪ টা ক্যাটেগরি ভাগ করা হচ্ছে।
এবং আপনি তাদেরকে তাদের পার্সোনাল রিপোর্ট, ভ্যালিড ক্রিটিসিজম, অন্যদের কাজের মর্যাদা ইত্যাদি বিভিন্ন রকমের রেট করতেছেন। এটা কি আপনার এই কনসেপ্টটা কি আপনার পার্সোনাল ফ্যান্টাসি নাকি একদম আ সরাসরি বর্তমান সোসাইটির প্রামাণ্য কিংবা বাস্তবিকতার অর্থে ব্যবহৃত হচ্ছে বর্তমান সময়ে এটা? হ্যাঁ, আমার এই যে এই চার্ট করাটা, এটা আমার লিভড এক্সপেরিয়েন্স থেকে আমি করেছি। এটা পিছনে কোনো ডাটা নেওয়া হয়নি এবং ডেটাতে আমি খুব কমই বিশ্বাস করি। আমি কমন গ্রাউন্ড অফ রেশনালিটি এবং লিভড এক্সপেরিয়েন্স উপরে বিশ্বাস করি। আমাদের যতগুলো ভুলভাল জিনিস সমাজের মধ্যে চলে, তার একটা মানে ফলস ভ্যালিডেশন আসে এই স্ট্যাটিস্টিক্স থেকে। বলছে ২ ধরনের মিথ্যা। একটা হলো নির্জলা মিথ্যা, আরেকটা হলো পরিসংখ্যান। তো সেটা নিয়ে ডিটেইলস আলোচনা করা যাবে। If anyone considers it valuable and right from his own lived experience and rational common ground of rationality, তাহলে সেটা মনে করতে পারে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটাই হচ্ছে ব্যাপার। এখানে আমি মূলত নিজে করাটাকে ১ নম্বর গুরুত্ব দিয়েছি। অন্যদেরকে করা, সমালোচনা করা when they are really wrong, সেটাকে আমি ২ নম্বর গুরুত্ব দিয়েছি এবং অন্যদের ভালো কাজকে রিকগনাইজ করা এবং সেটার মধ্যে পার্টিসিপেট করা, এটাকে আমি ৩ নম্বরে গুরুত্ব দিয়েছি। নেক্সট ওয়ান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাই বিভিন্ন ধর্মীয়ভাবে অনেক সাধক পুরুষ, মহান পুরুষদের দেখতে পাই। এই যারা একদম একাকী নিভৃতে জীবনযাপন করছেন এবং মারা যাচ্ছেন। আপনি ১ম এ বলেছিলেন যে মানুষের মানে যতই ভালো হোক না কেন সোসাইটির প্রতি যদি তার কন্ট্রিবিউশন না থাকে ওই মানুষের কোনো মূল্য মানে এখানে তার আমি একটা করেছি হ্যাঁ, এটা হ্যাঁ, যে নিচে এটা পার্সোনাল পার্সোনাল গুডনেস গুডনেস ম্যাটার লেস ম্যাটার্স দ্যান লেস ওয়ান্স দ্যান ওয়ান্স কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন টু টু সোসাইটি। সোসাইটি। হ্যাঁ। সো যদি সে যতই ভালো হোক না কেন সমাজের প্রতি তার দায়বদ্ধতা যদি না থাকে তার কোনো মূল্য নাই। সুতরাং আমরা দেখতে পাই অনেক সাধক পুরুষ এরকম পাহাড়ে জীবনযাপন করে মারা যাচ্ছে। হ্যাঁ? আই গট ইউর পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ। তো তাদের ব্যাপারে এই বিবেচনা কি হুম, করবেন? হুম। তা 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 তারা কি এই যে সমাজের প্রতি দায়বদ্ধতা রাখছে এক প্রকার? আচ্ছা, ভেরি নাইস কোয়েশ্চেন। এখানের মধ্যে আসলে লিডারশিপের ব্যাপারে আমাদের যে মূল যে আলোচনাটা, সেটা এখানে একটু প্রসঙ্গ যদি বলি যে সততা এবং যোগ্যতা। তো এখানে সততাকে সমাজের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এটা আসলে একটা ফলস, একটা রং কনসেপ্ট। বিকজ খুব দ্রুত যদি আমরা যদি একটা উদাহরণে চলে যাই, একজন ড্রাইভিং পারে, ভালো কিন্তু লোকটা ভালো না। আরেকটা হলো সে ড্রাইভিং পারে না কিন্তু লোকটা ভালো। হ্যাঁ, সে ড্রাইভিংও পারে, লোকও ভালো, খুবই ভালো। ওকে? কিন্তু যদি আমরা এমন একটা পরিস্থিতির শিকার হই, সম্মুখীন হই, যেখানে দেখা গেল যে তার যোগ্যতাটা প্রশ্নাতীত, কিন্তু তার সততা কিন্তু প্রশ্নযোগ্য। ওকে? আরেকজন হচ্ছে যে যার সততা হচ্ছে যে প্রশ্নাতীত এবং যার যোগ্যতা হচ্ছে যে প্রশ্ন সাপেক্ষ। আমরা কাকে নেতৃত্ব দিব? আমি কাকে গাড়ি চালাইতে দেব? সেখানে যোগ্যতাটা গুরুত্বপূর্ণ। সুতরাং পার্সোনাল গুডনেস এখানে কোনো ম্যাটার করে না। আর সাকিব এখানে যে প্রশ্নটা বললা, আমি ইসলামিক্যালি যদি বলতে চাই, একটা হাদিসে কুদসি আছে। হাদিসে কুদসি হচ্ছে যে, যেখানে হাদিসগুলো হচ্ছে যে চেইন গিয়ে শেষ পর্যন্ত বলে যে সাহাবী বলে যে রাসূল বলেছেন, এরকম। আর হাদিসে কুদসি হচ্ছে রাসূল বলছেন না, আল্লাহ বলেছেন। তো আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর কথা, এটা তো কোরআনের মধ্যে স্থান পাবে। কিন্তু কোনো কারণে সেটা কোরআনের মধ্যে কোরআনের আয়াত হিসেবে সংকলিত হয় নাই। সেটাকে বলে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে একটা হাদিস আমি পড়েছি, আমার মনে আছে যে একজন ব্যক্তিকে হাজির করা হবে যার আমলনামার মধ্যে সবকিছু ভালো। তখন তাকে জিজ্ঞেস করা হবে যে, "তুমি কিভাবে জীবনযাপন করতে?" বলে, "আমি এরকম রিমোট এরিয়ার মধ্যে শুধু তোমার ইবাদত বন্দেগী ছিলাম।" তো বলছে যে, "সমাজের মধ্যে যারা আমার পক্ষের লোক, তাদের সাথে তোমার কি সম্পর্ক ছিল?" বলে, "আমি তো সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলাম।" তখন আল্লাহ তাআলা বলছেন যে, "সমাজের মধ্যে যারা আমার শত্রু ছিল, আমার বিপক্ষে ছিল, তাদের সাথে তোমার কি সম্পর্ক ছিল?" বলে, "কারো সাথে আমার কোনো শত্রুতা ছিল না।" তখন আল্লাহ তাআলা বলছে যে, "আমার জাতের কসম, যে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করল না, আমার শত্রুর সাথে শত্রুতা করল না, তাকে আমি ক্ষমা করব না। তাকে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো।" সুতরাং ব্যক্তিগত যে মানুষ সৃষ্টি করার সময় তো ফেরেশতারা বলছে যে, "আমরা তো ইবাদত করার জন্য যথেষ্ট। তুমি কেন মানুষ সৃষ্টি করবা তারা যারা রক্তপাত করবে?" তখন আল্লাহ তাআলা বলছে যে, "আমি জানি কিন্তু তোমরা সেটা জানো না।" এবং অন্য ইয়াতে আমরা জানতে পারি যে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা শুরুতে যেটা বলেছেন যে, "আমি আমার খলিফা, ইনি জাইলুন ফিল আরদি খলিফা।" সো লিডারশিপ ডাজ ম্যাটার, কন্ট্রিবিউশন ডাজ ম্যাটার টু দ্য সোসাইটি। কারণ আমি ব্যক্তি মানে তো আমি ব্যক্তি মানি না। মানে আমি একজন ব্যক্তি নিছক আমি না। আমার সমষ্টিকে নিয়েই তো আমি। সুতরাং আমার সামষ্টিক কন্ট্রিবিউশন যদি পুয়ার হয়, তাহলে পার্সোনালি আমি কখনো ভালো হইতে পারি না আরকি। ভালো মানুষ যোগ ভালো মানুষ, এভাবে কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সমাজ পরিবর্তন হয় যে সমাজের যে পরিবর্তনের নিয়ম সে অনুসারে।
পরিবর্তনের নিয়মের উপরে আমাদের ওয়াকিউল্লাহ একটা কাজ করতেছে রাইট নাও। সেটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে আলোচনা করব যে সমাজ কিভাবে পরিবর্তন হয়, হ্যাঁ? তো সমাজ পরিবর্তনে সমাজ হ্যাঁ, সমাজ হচ্ছে একটা আ একটা এমন একটা সিস্টেমের ব্যাপার, এটা সিস্টেমে চলে এবং পরিবর্তনটা সিস্টেমেটিক্যালি করতে হয়। সেজন্য সোশ্যাল কন্ট্রিবিউশন ডাজ ম্যাটারস। ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে যোগ্যতা এবং সততার যেই মাত্রা এখানে বলা হইতেছে, তাইলে আমার এখানে মানে লোকটা কতটুকু যোগ্য হইলে যোগ্যতা ধরবো, বা সততা অসততার মধ্যে তার পজিশন কেমন হবে? যেটা আপনি গাড়ি চালানোর কথা হুম, বলছেন, লোকটা অসৎ কিন্তু গাড়ি ভালো চালায়, তাহলে তার কাছে আমার গাড়িটা নিরাপদ কিনা? হুম, এমন হইলো যে তার কাছে আমার গাড়িটাই নিরাপদ না। মানে হুম, আর একটা জিনিস হচ্ছে, মানে সততা এবং যোগ্যতার আলাপ আসলে আমরা আগেও দেখছি যে আপনি সবসময় বলেন যে না, লোকটা যোগ্য কিনা সেটা দেখা হবে, সততার পয়েন্টটা কম। কিন্তু আমরা একটা লাইন পড়ছি বইতে যে এই দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সেই ক্ষেত্রে মানে একটা লোক এখনকার পলিটিক্সের আদলে সে যোগ্য, যোগ্য বলতে তার সাথে মানুষের হ্যাঁ, যোগাযোগ গট দ্য আছে, পয়েন্ট। আমি পয়েন্টটা বুঝতে কিন্তু পারছি। সে দুর্নীতিবাজ, হুম, কিংবা রাষ্ট্র হুম, জনগণ তার কাছে সেফ না। সেই ক্ষেত্রে কি আমরা হুম। মানে তাকে চুজ করব কিনা? আচ্ছা, তো ১ম যে অংশটা সেটা হচ্ছে যে মানে তার যোগ্যতাটা কতটুকু কিভাবে আমরা করব। আমি এটাতে এক্সাম্পল দিয়েছি। যেমন তোমাকে আমি আলোচনার সময় যেটা বলেছিলাম যে আ কথা, কথা বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের অনিয়ম চলতেছে। আমি এগুলাকে সব সমাধান করার যোগ্যতা রাখি না। কিন্তু একজন শিক্ষক হিসেবে আমি নিয়মিত আ ভালো করে পড়াতে পারি। আমি ঠিকমতো পরীক্ষা নিতে পারি। আমি আমার যে শিক্ষক হিসেবে দায়িত্ব আছে সেটাকে আমি সম্পূর্ণ ভালো করে পালন করতে পারি। তাই না? তাতে করে অন্ততপক্ষে বোঝা যাবে যে আমি আমার কাজটা করতেছি। ঠিক আছে? তো সেজন্য আ এগুলার যেকোনো কিছুরই একটা মিনিমাম এবং একটা ম্যাক্সিমাম একটা থাকে। মিনিমালিটি এবং ম্যাক্সিমালিটি আরকি, হ্যাঁ? তো কতটুকু সততা এটার আবার মিনিমাম, ম্যাক্সিমাম যোগ্যতা, মিনিমাম, ম্যাক্সিমাম এইটা আরকি, হ্যাঁ? তো যোগ্যতার ব্যাপারে আমাদেরকে দেখতে হবে আ যে আ মানে মিনিমাল ইয়েটা যোগ্যতা। যতটুকু মানে ভালোভাবে সে গাড়ি চালানোর জন্য মিনিমাম যেটা তার মধ্যে সেটা থাকতে হবে। তবে সততার ব্যাপারে আমরা দেখব ম্যাক্সিমালিটি যে কত বেশি সৎ, তাই না? হুম, যদি যদি দেখা গেল যে একজনের আ উম আ দেখা গেল যে যোগ্যতা হাইয়েস্ট আর হচ্ছে যে সততা লোয়েস্ট। আরেকজন হলো যে যোগ্যতা মিনিমাম লেভেলে মানে মিনিমালি যতটুকু সাফিসিয়েন্ট হয় ততটুকু আছে, সততা হাইয়েস্ট। সেক্ষেত্রে আমরা সততাকে দেব। সেটা আরো ডিটেইলস আলোচনার বিষয়। আর পরবর্তীতে তুমি একটা কি বলছিলে যে? দুজন আচ্ছা, বিদ্বান ওটা হইলেও হ্যাঁ। পরিত্যাজ্য। দুর্জন বিদ্বান হলো এটা একটা প্রাচীন এটারও প্রাচীন একটা এ প্রাচীনপন্থী একটা চিন্তা। এটা প্রাচীনপন্থী চিন্তা। দুর্জন বিদ্বান হলো পরিত্যাজ্য। যে তার চরিত্র খারাপ, তার ইন্টিগ্রিটি খারাপ, সে বাতিল। যেটার উপর এখনো ক্লাসিক্যাল প্রতিষ্ঠানগুলো চলে। আমি যদি ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর কথা বলি, ইসলামিক লোকজনের কথা বলি, যে এই লোকটার মধ্যে একটা ফাহেসা আছে, এই লোকটার মধ্যে একটা ফুজুর, ফাসেকি আছে, সুতরাং এই লোকটা বাতিল। কিন্তু আসলে মানে বাস্তবতাটা সেরকম নয়। এট লিস্ট বর্তমান যুগে এটা চলে না। কারণ চলে না হচ্ছে যে নোবডি ইজ অল গুড অ্যান্ড নোবডি ইজ অল ব্যাড। তার মধ্যে যেটা ভালো আছে সেটাকে আমি নিব, যেটাকে ভালো নয় সেটা আমি নিব না। এই প্রোটেকশনটা আমাদের চলতে হবে। এটা আগেকার সময়ে এটা প্রযোজ্য ছিল এজন্যই যে সমাজটা ছিল কম্পেয়ার টু প্রেজেন্ট সোসাইটি অনেক বেশি সিম্পল। এবং কম্পেয়ার টু প্রেজেন্ট সোসাইটি সেগ্রিগেশন ওয়াজ মাচ মোর পসিবল। যার কারণে তুমি তোমার রিকোয়ারমেন্ট মিনিমাম, হ্যাঁ? তুমি বই পড়তেছো মনে করো একটা ২০ বছর পর্যন্ত হিসাব করলে তুমি জীবনে তোমার বই পড়তে হয়েছে ২০ টা, এটা। আরেকটা হলো যে তোমার ওই ইয়াটা ছিল। সুতরাং এখনকার সময় আমরা দেখব যে যেটা ভালো সেটা আমরা নিব, যেটা ইয়াটা সেটা নিব না। আমরা আমি কি ওই তাহলে এটা আরেকটা উদাহরণ দিতে জি, পারি? জি, জি। বইয়ের মধ্যে এক জায়গায় একটা চরিত্র এরকম ছিল যে একটা স্কুলের গণিতের শিক্ষক, সে শিক্ষক হিসেবে অত্যাধিক ভালো, তার আচার ব্যবহার খুবই ভালো, সে খুবই ভালো পড়ায়, কিন্তু সে অনেক ছাত্রীর সাথে তার অ্যাফেয়ার থাকে। তো এখানে গল্পটা বর্ণনা ছিল এরকম, একজন তার বাবা সম্পর্কে ওই স্কুলের মাস্টারের ছেলে না বোঝা গেছে তোমার বলতেছে। তো কথার তাইলে থেকে এখানে বোঝা এই গেছে যে যে আমরা তার কি করব। ভ্যালুজ, এবং সে তো গণিতের খুবই ভালো শিক্ষক, হুম, তাহলে আমি কি তার এই পার্টটা নিব, হুম। নাকি তার ব্যক্তি জীবনে সে যে হ্যাঁ, তার তো যে খারাপটা আনসার আছে? আনসার টু দ্য কোয়েশ্চেন যে যে স্কুলের মধ্যে একজন টিচার কিন্তু সে হচ্ছে দুশ্চরিত্র। আর সে কিন্তু অঙ্কটা ভালো পারে বা পড়ায়। হুম,
আর হচ্ছে যে যদি এটা হয় তাহলে আমরা করব কিনা? এটা হচ্ছে যে আমাদের আগের যেটা আনসার হয়েছে সেটার মধ্যে এটা রয়ে গেছে। সেটা হচ্ছে যে এমনকি যে সেই গণিত পড়ানোর জন্য সে ছাড়া আর কোনো বিকল্প নাই। যদি এমন হয় যে ওই গণিত ওর চেয়ে অত ভালো না পারলেও কাছাকাছি পারে এরকম লোক আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেটাকে জোগাড় করব যার চরিত্র ভালো কিন্তু গণিত সে একটু কম পারে, মিনিমালি পারে। আর যদি এমন হয় যে মানে গণিত পড়ানো আমাদের খুবই জরুরি এবং সে ছাড়া আর কোনো লোক নাই, তখন আমরা আদার প্যারামিটারগুলোকে স্ট্রেংথেন করব। মানে তাকে ওয়াচে রাখা, তাকে এনভায়রনমেন্ট, আদারওয়াইজ আদার প্রবলেম যেগুলো হইতে পারে সেগুলোকে আমরা না করার চেষ্টা করব। ইন আইদার সিচুয়েশন আমরা দেখব যে একজন লোকের মানে পার্টিসিপেশনটা কী, তার কন্ট্রিবিউশনটা কী, সেটা হলো যে বিষয়। এবং কন্ট্রিবিউশন রাখার ক্ষেত্রে আমি এখানে বলেছি যে এফোর্ট, সে কতটুকু সাকসেসফুল হবে না হবে সেটা কোনো বড় কথা না, কিন্তু একজন এফোর্ট, ওকে, সে এফোর্ট ডাজ ম্যাটার, সেটাও হলো তো। কারো যদি কোনো সোশ্যাল এফোর্ট না থাকে, সে ব্যক্তিগতভাবে ভালো, সেটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো মূল্যায়ন করছি না। এবং আমি যতটুকু বুঝেছি ইসলামী শরীয়ত, কোরআন হাদিস সেটাও সেটাকে মূল্যায়ন করে না। আমাদেরকে মানে সৎ পথে যাইতে হলেও সামষ্টিকভাবে যেতে হবে, বাঁচতে হলে সামগ্রিকভাবে বাঁচতে হবে এবং সোশ্যাল কন্ট্রিবিউশনের মাধ্যমে আমাদেরকে ইসলামিক্যালি স্পিকিং যে নাজাতের উসিলা বাইর করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।